আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বাংলা ক্লাসে। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা বইয়ের সবচেয়ে কঠিন কবিতা। সবাই মনে করে সবচেয়ে কঠিন কবিতা, আমি উল্টো করে বললাম সবচেয়ে সহজ কবিতা প্রতিদান। সবাই পারে এটা, সবাই বোঝে যে প্রতিদান কবিতার মতো সহজ কবিতা আর নাই, কিন্তু উত্তর লিখতে গেলে আমরা দেখি যে উত্তর শিক্ষার্থীরা কিন্তু ঠিকভাবে সাজাতে পারেনি, আর ঠিকভাবে না সাজানোর কারণেই এখানে কিন্তু নম্বর কম আসে। তো সেই সব বিষয় কি লিখব, কি লেখা উচিত, সেই সব বিষয় আলোচনা করার আগে আমরা যা আলোচনা করব সেটা হচ্ছে প্রতিদান কবিতার মূল বিষয়বস্তু। তারও আগে যেটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে কবি জসিমউদ্দিন সম্পর্কে যে তথ্যগুলো পাঠ্য বইয়ে দেওয়া আছে সেই পাঠ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য কোনগুলো সেগুলো আমরা প্রথমে একটু দেখে নিব। তো কবিতার নামের দিকে যদি আমি প্রথমেই একটু দৃষ্টি দিই, প্রতিদান বলতে আসলে কি বোঝায়? প্রতিদান তার মানে হচ্ছে দান আছে, দানের বিরুদ্ধ দান, তাই তো? বিরুদ্ধ দান, দানের বিপরীত দান। তার মানে এই কবিতার নামটা যদি আমি একটু দেখি তাহলে মনে রাখতে হবে এই কবিতার মধ্যে একটা দান আছে, ভালো হতে পারে খারাপ হতে পারে, এবং তার বিরুদ্ধে তার উল্টো পাশ দিয়ে আবার একটা দান আছে, অর্থাৎ দানের বিপরীত দান, তাই তো? সেটাই হচ্ছে প্রতিদান। তাহলে আমরা দেখব যে কবি দানের ক্ষেত্রে কি পেলেন, আর এই যা পেলেন তার বিপরীতে কি দিচ্ছেন, কি দিতে চাচ্ছেন। এই যে দিতে চাচ্ছেন, তার উদ্দেশ্য কি, যা পেলেন সেটা দিয়ে পৃথিবীর কোন চিত্র ধরা পড়ে, আর তিনি যা দিতে চান তার মধ্যে দিয়ে আসলে তিনি কি চান, এই তো ব্যাপার। আমি প্রথমেই একটু দুঃখ প্রকাশ করে নিই, সেটা হলো আমার এই যে স্লাইডটা, এই স্লাইডটার একটু ফন্টগত ত্রুটি হয়েছে। এই ফন্টগত ত্রুটির কারণে এই যে দয়ের সঙ্গে এগুলো সংযুক্ত হয়ে যাচ্ছে। যতবারই চেষ্টা করলাম হলো না, আর এখন আসলে এইটা নিয়ে ভিন্ন কোনো ফন্ট দিয়ে চেষ্টা করলে আসলে পুরো স্লাইডই ভেঙে যাবে। মূলত তোমাদের মনে রাখা দরকার যে জসিমউদ্দিন একই শব্দ, সেটা ঠিক আছে, কিন্তু উদ্দিনের এই জায়গায় দ, হস, দয়, দীর্ঘইকার, এইভাবে আসলে জসিমউদ্দিন বানানটা, ঠিক আছে? তাহলে টোটাল বানানটা আমি লিখে দিচ্ছি, জসিম উদ্দিন, এইটা হচ্ছে ওনার নামের ঠিক বানান। এইটা আমার এখানে ফন্ট সাপোর্ট না করাতে এই প্রবলেমটা তৈরি হয়েছে। এবং তোমাদের যে কবি পরিচিতি, আমরা কবি পরিচিতি যখন টাইপ করেছি সিমিলার ফন্টের কারণে সেই জায়গাতেও জসিমউদ্দিন বানানের ওই দয়ের সঙ্গে দ সংযুক্ত হয়ে গিয়েছে। সেই বিষয়টা একটু তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা এই বিষয়টা একটু সচেতনভাবে দেখবা। তো চলো, প্রতিদান কবি পরিচিতি, এই যে সে যেটা বলেছিলাম জসিমউদ্দিন, এইখানেই দ সংযুক্ত হয়ে গেছে। ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। আমরা যখন নজরুলকে পড়েছিলাম, বিশেষ করে জীবনানন্দ দাশকে পড়েছিলাম, তখন কিন্তু বলেছি যে পাশাপাশি সময়ে 3জন কবি জন্মগ্রহণ করেছেন, কিন্তু কাব্য বিচার করতে গেলে দেখা যায় তাদের কবি প্রতিভা অথবা তাদের মানস গঠন সম্পূর্ণ ভিন্ন মাত্রার। 1903 সালে জন্মগ্রহণ করা জসিমউদ্দিন এবং 1899 সালে জন্মগ্রহণ করা জীবনানন্দ দাশ এবং কাজী নজরুল ইসলাম, এদের মধ্যে কিন্তু মনোজগৎগত যে পার্থক্য, এই পার্থক্য কিন্তু অনেক বেশি, যার ফলে লেখির ঢং ও ধরনও সম্পূর্ণরূপে আলাদা হয়েছে। তাহলে কোথায় জন্মগ্রহণ করেন? তাম্বুলখানা গ্রামে 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা দরকার নাই, পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর, এইটুকু একটু রাখতে পারি। যেমন সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লা, এটা আমরা জেনেছিলাম কোন কবিতায় বলতো? তাহারে পড়ে মনে, এই কবিতা যখন আলাপ করেছিলাম তখন কিন্তু আমরা জেনেছিলাম যে তার পৈতৃক নিবাস কুমিল্লায়, কিন্তু জন্মগ্রহণ করেছেন বরিশালে। কবিও জন্মগ্রহণ করেছেন তার মায়ের, অর্থাৎ তার নানা বাড়িতে, মায়ের বাবার বাড়িতে। সেটা কোথায়? ফরিদপুরের তাম্বুলখানা গ্রাম, অথচ তার বাড়ি হচ্ছে ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তাই তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেছেন,
ঠিক আছে। আরও একজন কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, বলতো আমাদের কবিদের মধ্যেই আমি যখন পড়িয়েছি তখন বলেছি তিনি হলেন আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার কবি। তারপর তিনিও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেননি, পাবলিক সার্ভিসে যোগ দিয়েছেন। আর ইনিও শিক্ষকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর করেননি, কোথায় যোগ দিয়েছেন? পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগের উচ্চ পদে আসীন হন। জসিমউদ্দিন পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত। আচ্ছা ভাই, গ্রাম নিয়ে কবিতা লিখলেই কি আমি তাকে পল্লী কবি বলবো? উত্তর হচ্ছে না। জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে গ্রামীণ প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন, তা আমি তাকে পল্লী কবি বলছি না কেন? পল্লী কবি হতে হলে শুধু গ্রামের বিষয়বস্তু হলে হয় না, গ্রামীণ ঢং ও গ্রামীণ শব্দের প্রয়োগ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। জীবনানন্দ দাশ কিন্তু সেই কাজটি করেননি, তিনি সম্পূর্ণরূপে আধুনিক উপস্থাপনে এবং আধুনিক শব্দ প্রয়োগে গ্রামীণ যে সৌন্দর্য সেটি ফুটিয়ে তুলেছেন। কিন্তু জসিমউদ্দিনের জীবন ও জীবিকার চিত্র, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ শব্দ, গ্রামীণ অনুষঙ্গ, গ্রামীণ প্রসঙ্গ, এই সবগুলো ব্যবহার করে ওনার কাব্য ভাষা নির্মাণ করেছেন, কাব্য বিষয় নির্মাণ করেছেন। সেই কারণেই তাকে পল্লী কবি হিসেবে আলাদা মর্যাদা দেওয়া হয়। জসিমউদ্দিন পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত। পল্লী জীবন ও তার কবিতার প্রধান উপজীব্য। গ্রাম বাংলার জীবন তার কবিতায় গ্রামীণ মানুষের ভাবনায়, দেখো, গ্রামীণ মানুষের ভাবনার প্রায় অনুরূপ উপমা, রূপক এবং ভাষায় উপস্থাপিত হয়েছে। শুধু এটা না, এখানে প্রধান উপজীব্য যেটা, সেটার কারণেই উনি পল্লী কবি না। পল্লী কবি কিসের জন্য? গ্রাম বাংলার জীবন তার কবিতায় গ্রামীণ মানুষের ভাবনার প্রায় অনুরূপ, আর উপমা রূপক ভাষায় উপস্থাপিত, একদম গ্রামীণ ভাষায় গ্রামীণ মানুষের ভাবনার মতো উপমা ব্যবহার করেছেন। এই যে জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু, এগুলো তো তিনি, জসিমউদ্দিন যে সে কবি নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তিনি চাইলে কি আধুনিক শব্দ ব্যবহার করতে পারেন না? সেটা কি তার কারো কাছ থেকে ধার করতে হবে? রবীন্দ্র বলাই থেকে ধার করে নিয়ে আসতে হবে? তিনি চাইলে অনেকের থেকে ভালো শব্দ ব্যবহার করতে পারেন, কিন্তু অত্যন্ত চমৎকারভাবে তিনি পল্লীর প্রকৃতি, পল্লীর প্রসঙ্গ, পল্লীর জীবন, পল্লীর উপমা রূপক উৎপ্রেক্ষা, এমনকি তিনি আরও যে সমস্ত চিত্রকল্প ব্যবহার করেছেন সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পল্লীর প্রসঙ্গ তিনি পল্লীর মানুষের ভাবনার মতো করে উপস্থাপন করেছেন। এর ফলে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির যে গভীর রূপ ফুটে উঠেছে তা সমগ্র বাংলা কবিতায় আর দেখা যায় না। বিশেষ করে নকশি কাঁথার মাঠ, হ্যাঁ, আর কি সজন বাদিয়ার ঘাট, তার বিখ্যাত কাহিনী কাব্য। মনে রাখতে হবে যে তার কাহিনী কাব্য কোনগুলো: নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট। নকশি কাঁথার মাঠ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। আমি বলি, বাংলাদেশে যখন বিভিন্ন রাষ্ট্রের ডেলিগেটগণ আসেন তখন এদেশের সাংস্কৃতিক পরিচয় দেওয়ার জন্য যা তাদের কাছে সামনে উপস্থাপন করা হয়, সেখানে নকশি কাঁথার মাঠ কিন্তু প্রায় ক্ষেত্রেই তাদেরকে অভিনয় করে দেখানো হয়। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে এটা আমরা দেখতে পাই। রাখালি, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না তার বিখ্যাত কাব্যগ্রন্থ। মনে রাখতে হবে, রাখালি, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না। তাহলে আমরা যে আজকে প্রতিদান কবিতাটা পাঠ করছি সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। এরপর আছে রঙিলা নায়ের মাঝি তার গানের বই। জসিমউদ্দিনের সরস গদ্যে কয়েকটি ভ্রমণ কাহিনী লিখেছেন। এর মধ্যে চলে মুসাফির, হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড়। তাহলে এগুলো মনে রাখতে হবে, তার কাব্যগ্রন্থ না, এগুলো কি ভ্রমণ কাহিনী লিখেছেন। আর তার নাটক কোনগুলো? বেদের মেয়ে আর হলো মধুমালা, এটা হচ্ছে খুব জনপ্রিয় নাটক হিসেবে বেতারে প্রচারিত হতো। আর শিশু গ্রন্থ কোনগুলো? ঠাকুর বাড়ির আঙিনায়, যাদের দেখে, যেগুলো হচ্ছে তার স্মৃতিচারণমূলক বই। ঠিক আছে। আর সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট প্রদান করেছে। 21 পদক লাভ করেছেন। জসিমউদ্দিন 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। এই হলো টোটাল এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে। তাহলে এগুলোর মধ্যে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য কি? তিনি 1903 সালে জন্মগ্রহণ করেছেন, ফরিদপুরের তাম্বুলখানায় জন্মগ্রহণ করেছেন, আর ফরিদপুরের গোবিন্দপুরে তার পৈতৃক নিবাস। এছাড়া আমরা দেখলাম যে তার সাহিত্যের যে প্রধান ধরন, সেখানে গ্রামীণ জীবন, গ্রামীণ মানুষের ভাবনার অনুরূপ উপমারূপক চিত্রকল্প উপস্থাপনের মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে। আর তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে রাখালি, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না, আর রঙ্গিলা নায়ের মাঝি তার গানের বই।
এছাড়াও কি তার ভ্রমণ বই আছে এখানে 3টা, চলে মুসাফির, হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড়, এগুলো। আর নাটক হচ্ছে বেদের মেয়ে মধুমালা, স্মৃতিচারণমূলক গ্রন্থ ঠাকুর বাড়ির আঙিনায়, আর হলো যাদের দেখেছি। এছাড়া আর গুরুত্বপূর্ণ তথ্য কি, কবি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তো প্রতিদান কবিতাটার ক্ষেত্রে তোমাদের জন্য কতটা বলা দরকার আমি জানি না, কিন্তু না বললে শান্তি পাবো না, সেই জন্য বলছি যে এই এখন যে তথ্য বলবো এটা যে তোমার পরীক্ষার খাতায় লেখার দরকার আছে সেটা না, কিন্তু তাও আমি বলছি যে এই যে প্রতিদান কবিতা, দানের বিরুদ্ধ দান, অর্থাৎ বিরুদ্ধ দান, তাই তো? দানের কি দান তিনি পেলেন আর কি দান তিনি করতে চাচ্ছেন, আমরা দেখব এই কবিতায় যে দানগুলো তিনি পেয়েছেন সেগুলো সম্পূর্ণরূপে নেতিবাচক, কিন্তু তিনি যা দিতে চাচ্ছেন সেটা ইতিবাচক। অর্থাৎ দান যাই হোক প্রতিদানটা সুন্দর হবে, দান যাই হোক প্রতিদানটা সুন্দর হবে, এই ভাবনার সাথে সাদৃশ্য পাওয়া যায় বৈষ্ণব কবিতার ক্ষেত্রে। তাহলে অনেক সমালোচক মনে করেন যে এই কবিতার বিষয় উপস্থাপনের ক্ষেত্রে জসিমউদ্দিন বৈষ্ণব কবিতার যে তত্ত্ব সেই তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়েছেন। বৈষ্ণব কবিতার তত্ত্বটা কেমন আমি একটু বলি। সেখানে তো সব কিছুই রাধাকৃষ্ণের প্রেমের অনুরূপে উপস্থাপিত হয়েছে, প্রেমের প্রসঙ্গে উপস্থাপিত হয়েছে। সেখানে আমরা দেখতে পাই রাধাকৃষ্ণের মধ্যে প্রেম ছিল, সেই প্রেম কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পরে সেই প্রেম চলে গিয়েছে। তো এখানে রাধাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আপাত দৃষ্টিতে মনে হয় কৃষ্ণ তার সাথে ঠিক আচরণ করে নাই, এবং বড়াইয়ের সাথে অথবা অন্য কারোর সাথে রাধার আলোচনা আমরা বড়ুচণ্ডী দাসের যে শ্রীকৃষ্ণ কীর্তনে দেখেছি, সেখানেও বড়াইয়ের সাথে রাধার যে কথোপকথন দেখেছি, কিংবা এই যে দ্বিজচণ্ডী দাস দীনচণ্ডী দাস কথার মধ্যে তাদের যে উপস্থাপন ঢং দেখেছি, তাতে মনে হয় কৃষ্ণ ঠিক কাজ করেনি। কিন্তু কোনো কবিতার মধ্যেই এমনটি দেখা যাবে না যে রাধা কখনো কৃষ্ণের খারাপ চেয়েছেন, সবসময় ভালো চেয়েছেন, কৃষ্ণের জন্য সবসময় কল্যাণ কামনা করেছেন। জাস্ট ওই থিমটাতে কৃষ্ণ যে কাজটা করেছেন সেই কাজটাকে পজিটিভ হিসেবে দেখানো হয়নি, সেটাই হচ্ছে আমাদের এই প্রতিদানের দান। কিন্তু রাধা যেটা চেয়েছে সেটা সবসময় ভালো চেয়েছে, কৃষ্ণের ভালোর জন্য প্রার্থনা করেছে, কৃষ্ণের মঙ্গল কামনা করেছে সবসময়, সেটা হচ্ছে টোটাল মিলে প্রতিদান। এই থিমটাকে জাস্ট আমাদের সাময়িক সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপট, সেখান থেকে আমাদের প্রাপ্তিকে দান হিসেবে দেখানো হয়েছে, আর এর পরিবর্তে আমরা যেটা করব সেটাকে প্রতিদান হিসেবে দেখানো হয়েছে। তো দেখি এখানে আমরা দান কি পেলাম আর কবি প্রতিদান হিসেবে কি দিতে চান। ঠিক আছে, চলো আমরা পড়া শুরু করি। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, যেবা মানে হচ্ছে যিনি, আমার এ ঘর যিনি ভেঙেছেন, তাই তো? আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। তাহলে প্রথম আমি দৃষ্টি আকর্ষণ করব এই ঘর শব্দটির প্রতি। এইখানে ঘর মানে কিন্তু শুধু ঘর না, যে একটা লোক এসে আমার ঘর পিটায় পাটায় ভেঙে দিয়েছে, আমি তার বাড়িটা সুন্দর করে বানিয়ে দেব, এই অর্থে ব্যবহৃত হয়নি। এই জাতীয় শব্দের ব্যবহার তোমরা কিন্তু নবম দশম শ্রেণী থেকে অভ্যস্ত। আমি একটু তোমাকে মনে করিয়ে দিই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তুমি যে বলেছ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, তার মানে কি কপাল এখান থেকে এতখানি ভেঙে গিয়েছে? না, কপাল ভাঙলো মানে হচ্ছে তার সম্ভ্রম নষ্ট হয়েছে, কিংবা তার যে নারীর আদর্শগত অবস্থান, পারিবারিক যে সুখী জীবন সেটা তছনছ হয়ে গেছে। এবার বলছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসে। তার মানে কি একজন এসে এখানে সিঁদুর মুছে দিয়েছে? সিথির সিঁদুর মুছে দিয়েছে মানে হচ্ছে তার স্বামী মারা গিয়েছে। তার হিন্দু মহিলার স্বামী মারা গেলে মাথায় তো আর সিঁদুর থাকে না। এই স্বামীর মৃত্যু, মুক্তিযুদ্ধের স্বামীর মৃত্যু, এটা বোঝানোর জন্য সিথির সিঁদুর মুছে ওই কথাটা বলা হয়েছে। সাকিনা বিবি লাঞ্ছিত হয়েছেন, এটা কপাল ভাঙা কথার মধ্য দিয়ে বোঝানো হয়েছে। আর এখানে কি আমি বাঁধি তার ঘর, যে আমার ঘর ভাঙিয়াছে। ভাই এই ঘর মানে অনেক কিছু, এই ঘর মানে সুখী দাম্পত্য জীবন, এই ঘর মানে সুখী সাংসারিক জীবন, এই ঘর মানে হচ্ছে আত্মীয় পরিজনপূর্ণ একটি স্বাচ্ছন্দ্যময় জীবন। এইটা কি করেছে? একজন ভেঙে দিয়েছে। আত্মীয় পরিজনপূর্ণ সুখী দাম্পত্য জীবন, আত্মীয় পরিজনপূর্ণ সুখী সাংসারিক অবস্থান যে নষ্ট করে দিবে, তার প্রতি কি হবে?
আমি বাঁধি তার ঘর, সে যাতে সুখী জীবনযাপন করতে পারে, সুখী সাংসারিক জীবন অতিবাহিত করতে পারে, সুখী দাম্পত্য সম্পর্ক কাটাতে পারে, তার জন্য আমি প্রচেষ্টা অব্যাহত রাখবো। কেন করবেন আপনি এই সমস্ত? অর্থাৎ পরিপার্শ্বের যে ব্যাপক নেতিবাচকতা, এই নেতিবাচকতায় কবি লক্ষ্য করেছেন যে আগুন নেভানোর জন্য আমরা সবাই আগুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আগুন দিয়ে যেমন আগুন নেভানো যাবে না, প্রতিহিংসা দিয়েও প্রতিহিংসাপূর্ণ পৃথিবীতে শান্তি ফেরানো যাবে না। আগুন নেভাতে হলে পানি প্রয়োজন, আর এই যুদ্ধ, মহামারী, অবিশ্বাস, হিংসা বিদ্বেষ, প্রতিহিংসাপূর্ণ পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হলে অপরিমেয় ভালোবাসা প্রয়োজন। আর সেই ভালোবাসার জগৎ, কাঙ্ক্ষিত জগৎ, সুখী শান্তিপূর্ণ পরিপার্শ্ব ও বিশ্ব নির্মাণের জন্য, বিনির্মাণের একটা আশা থেকে উনি এরকম একটা কবিতা লিখেছেন যে আমাদের পৃথিবীতে বিশ্বযুদ্ধ, হতাশা, অবিশ্বাস, জাত্যভিমান এগুলোর হাত থেকে মুক্তি পেতে হলে প্রতিহিংসা দিয়ে পাওয়া সম্ভব না। সেই জন্য বলেছে যে আমার ঘর ভাঙবে, আমি কি করব? তার ঘর গড়ে দিব। অর্থাৎ যে আমার সুখী শান্তিপূর্ণ জীবন নষ্ট করে দিবে, তার জন্য আমি কি করব? একটা সুখী জীবন যাতে সে পেতে পারে, তার জন্য আমি প্রচেষ্টা করব। আপনও করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যারা বৈষ্ণব কবিতার প্রভাব মূলত এই কবিতায় দেখতে পান, তারা এই লাইনটাকেই টার্গেট করেছেন মূলত বেশি। আপনও করিতে কাঁদিয়া বেড়াই, কাকে? যে মোরে করেছে পর। কে কাকে পর করেছে? শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে পর করেছে। পর করে সে, যদিও তার সামনে বৃহত্তর উদ্দেশ্য ছিল, তারপরও সে একটা মানুষের মনে কষ্ট দিয়েছে, সে কথাটা সত্য। সেই জন্য বলেছে শ্রী রাধিকা যেমন শ্রীকৃষ্ণের জন্য কান্না করেছেন, আপন করার জন্য অশ্রু বিসর্জন করেছেন, কৃষ্ণ পর করার পরেও সেই ভাবটাই এখানে বলেছে, যে আমাদেরকে ছেড়ে চলে যাবে, কষ্ট দিয়ে চলে যাবে, আমরা কি করব? তার ভালোবাসা পুনরুদ্ধারের জন্যই কবি কি করবেন? প্রচেষ্টা অব্যাহত রাখবেন। যে মোরে করিল পথের বিভাগী, বিভাগী মানে হচ্ছে রিক্ত, শূন্য, সন্ন্যাসী। যে আমাকে রিক্ত, শূন্য, উদাসীন করে পথে নামিয়েছে। তো আমি তো পথে নেমেই গিয়েছি। পথে নেমে আমি কি করব? যে যার জন্য আমি পথে নেমেছি তাকে যদি পথে নামানোর চেষ্টা করি, তাহলে তো বরং অশান্তপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠিত হবে, একটু অশান্ত পৃথিবী প্রতিষ্ঠিত হবে। পথে নেমে যাবে সবাই, একজন আরেকজনকে টেনে পথে নামাবে। তার মানে আমি কি করব? যে আমাকে পথে নামিয়েছে, উদাসীন করেছে, রিক্ত শূন্য করেছে, পথে পথে আমি ফিরি তার লাগি। তার একটু সুন্দর জীবনের জন্যই আমি পথে পথে ঘুরে বেড়াবো। আমি তো পথে নেমেই গিয়েছি, ওনাকে পথে নামিয়ে তো আমার লাভ নেই। অতএব আমি কি করব? তিনি যাতে একটি শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে পারেন, তার ভালোবাসা যাতে আমি পেতে পারি, তিনি যে কারণে কষ্ট পেয়ে আমাকে পথে নামিয়েছেন, সেই ঘটনা যেন আমাকে দিয়ে আর না ঘটে। আমি পথে পথে তার সুখ ও সমৃদ্ধির জন্য ঘুরে বেড়াবো, কারণ আমি তো সন্ন্যাসী হয়ে পথে নেমেই গিয়েছি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। দীঘল মানে হচ্ছে দীর্ঘ, রজনী শব্দের অর্থ হলো রাত, তার তরে, তরে শব্দের অর্থ জন্য, জাগি মানে জেগে থাকি, ঘুম যে হরেছে, হরেছে মানে হলো কেড়ে নিয়েছে। তার মানে হলো সুদীর্ঘ রাত আমি তার জন্য জেগে থাকব যে আমার ঘুম কেড়ে নিয়েছে, কারণ সে যাতে সুখ নিদ্রা যাপন করতে পারে, সে যাতে শান্তিতে ঘুমাতে পারে, সেই কারণে আমি কি করব? তার ঘুম আমি নষ্ট করব না। আমার এ ঘর ভাঙে আছে যে বা, আমি বাঁধি তার ঘর। আবার এটাই রিপিট হয়েছে, অর্থাৎ আমার শান্তিপূর্ণ সাংসারিক জীবন অথবা সুখী দাম্পত্য জীবন অথবা আমার সুখী জীবন যে নষ্ট করেছে, তার জীবন আমি নষ্ট করতে চাই না। সে যাতে সুখী জীবন অতিবাহিত করতে পারে, তার জন্য আমি প্রচেষ্টা অব্যাহত রাখবো। তাহলে প্রথম স্লাইডের মূল তাৎপর্য কি দাঁড়াচ্ছে? যে আমাদের শান্তিপূর্ণ জীবন নষ্ট করবে, তার শান্তিপূর্ণ জীবন নষ্ট না করে সে যাতে শান্তিপূর্ণ জীবন পার করতে পারে, তার জন্য আমরা চেষ্টা করব। যে আমাদেরকে ছেড়ে যাবে, পর করে দিবে, তাকে আমরা ভুলে যাব না। তাকে আপন করার জন্যই আমরা কি করব? প্রয়োজনে কাঁদিয়া বেড়াই, অশ্রু বিসর্জন করব প্রয়োজনে। যে যার কারণে আমরা পথে নামবো, নিঃস্ব, রিক্ত, শূন্য হয়ে যাব, উদাসীন হয়ে যাব, বিভাগী হয়ে যাব, বিরাগী হয়ে যাব। তারকে আমরা বিভাগী বিরাগী করব না, আমরা কি করব? তার ভালোবাসা পুনরুদ্ধারের জন্যই আমরা পথে পথে ফিরব। পথে পথে আমি ফিরি তার লাগে, আর কি? যে আমাদের ঘুম কেড়ে নেবে।
যে আমাদের অশান্তিপূর্ণ জীবন দান করবে, সে যাতে শান্তিপূর্ণ জীবনে সুখ নিদ্রা যাপন করতে পারে, তার জন্য আমরা কি করব? জেগে থাকবো। কারণ আমার ঘুম তো ভেঙেই গিয়েছে, এখন আমি অন্যজনকে টেনে তুললে তো আমার সেই ঘুম আসছে না। সেই কারণে আমি কি করব? সে যাতে শান্তিতে ঘুমাতে পারে তার জন্য আমরা চিন্তা করব, সুদীর্ঘ রাত আমি তার জন্য জেগে থাকব। আর আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, অর্থাৎ আমার সুখী জীবন যে নষ্ট করেছে, যে আমার সাংসারিক আত্মীয় পরিজনপূর্ণ একটা সমৃদ্ধ জীবন যে নষ্ট করেছে, তারটা আমি নষ্ট করব না। আমার এ কুল ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার কুল। এখানে কুল শব্দের অর্থ হচ্ছে সম্মান, বলতে পারো তুমি। সম্মান হতে পারে বংশ গৌরব, বংশ গৌরব হতে পারে মর্যাদা। ওকে, তাহলে আমার মর্যাদাপূর্ণ জীবন, সম্মানপূর্ণ জীবন, বংশ গৌরব, কুল গৌরব যে নষ্ট করেছে, যে নষ্ট করেছে, আমি তার কুল বাঁধি। আমি তার কুল গৌরব, বংশ গৌরব, মর্যাদা, সম্মান তো নষ্ট করবই না, তার সম্মান যাতে বৃদ্ধি পায় কিংবা অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমি প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমার তার সম্মান নষ্ট করে কখনোই আমার সম্মান বাড়তে পারে না। সে ভুল করেছে, তাই আমিও ভুল করতে পারি না। কুকুর আমার পায়ে কামড় দিয়েছে, তাই আমিও তার পায়ে কামড় দিতে পারি না। সেই জন্য বলছে, আমার এ কুল ভাঙিয়াছে যে বা, যে আমার বংশ গৌরব, সম্মান, মর্যাদা বা মর্যাদাপূর্ণ অবস্থান নষ্ট করেছে, সে যাতে মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে বাস করতে পারে, তার জন্য আমি প্রচেষ্টা করব। যে কাছে বুকেতে আঘাত হানিয়া, হানিয়া শব্দের অর্থ করে, হেনে, হেনে মানে করে, যে আমার বুকে আঘাত করে চলে গেছে, তার লাগি আমি কাঁদি। তাকে ফিরে পাওয়ার জন্যই আমি অশ্রু বিসর্জন, আমি তাকে ভুলে যাব না, আমি তাকে ত্যাগ করব না। যে আমার বুকে আঘাত দিয়ে চলে গিয়েছে, তাকে আমি ফিরে পাওয়ার জন্য অশ্রু বিসর্জন করব। যে মরে দিয়েছে বিষে ভরা বান, বিষে ভরা বান, এখানে বান শব্দের অর্থ তীর। এই যে যুদ্ধের মধ্যে তোমরা দেখো যে এক পক্ষ যখন আর এক পক্ষের সীমানায় আসে যুদ্ধ করতে, তখন প্রথমে কি হয়? দেখবা তীরন্দাজগণ তীর দিয়ে প্রথমে ঘায়েল করার চেষ্টা করে। তো আগে এমন বড় বড় বীর ছিল, একটা দুইটা তীরে কিছুই হইতো না, তখন তীরের মাথায় বিষ লাগিয়ে দেওয়া হতো এবং ওই বিষাক্ত তীরের আঘাতে ক্রমান্বয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়তো। তো এখানে বিষে ভরা বান কথার মধ্য দিয়ে বিষ মাখানো তীর বলা হয় নাই, বিষ মাখানো তীরের মতো হিংসাত্মক কথার আঘাতের কথা বলা হয়েছে। যে এই তীরের, বিষ মাখা তীরের আঘাতের মতো হিংসাত্মক কথার আঘাত দিয়ে, কষ্টদায়ক কথার যন্ত্রণা যে আমাকে দেয়, আমি দেই তারে বুক ভরা গান। আমি তাকে সঙ্গীতের কোমলতা দিয়ে, সঙ্গীতের মাধুর্য দিয়ে শান্ত করার চেষ্টা করব। কেউ যদি আমাকে হিংসাত্মক কথা দিয়ে আঘাত দেয়, বিষাক্ত তীরের মতো যন্ত্রণা দেয় কথার আঘাত দিয়ে, আমিও যদি তাকে যন্ত্রণা দিই, তখন কখনো ভালো পরিবেশ প্রতিষ্ঠিত হবে না। আমি কি করব? আমি দেই তারে বুক ভরা গান। আমি সঙ্গীতের কোমলতা দ্বারা, সঙ্গীতের মাধুর্য দ্বারা আমি তাকে শান্ত করার চেষ্টা করব। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। জনম মানে জীবন, এখানে জীবন অর্থে সারা জীবন আমি কি করব? কাটা পেয়ে, মানে এখানে কাটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? আঘাত অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে ফুল কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভালোবাসা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে কাটা আঘাতের প্রতীক, কষ্টের প্রতীক, আর ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। তাহলে কি দাঁড়ালো? যে আমি আঘাত পেয়ে ভালোবাসা দান করব। কতদিন ধরে? সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে আমাকে ছেড়ে পর করে চলে গেছে। ওই যে বললাম, যে লাইনটার কারণে আমরা বলেছিলাম যে এই কবিতাটার মধ্যে বৈষ্ণব কবিতার প্রভাব আসে বলে অনেকে মনে করেন, সেই একই লাইনের রিপিটেশন আবার আমরা দেখতে পেয়েছি। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে আমাকে ছেড়ে পর করে চলে গিয়েছে, তাকে আপন করার জন্য, তার মঙ্গলময় সুখী জীবনের জন্যই আমরা কি করব? কেঁদে বেড়াবো, প্রয়োজনে অশ্রু বিসর্জন করব। পরে বলেছে, মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। আচ্ছা, বুকে কি কবর বাঁধা যাবে? বুকে কি গর্ত করে সেখানে লাশ দাফন করা যাবে? না, এখানে বোঝাচ্ছে যে আমার জীবনে শোকের যন্ত্রণা নিয়ে এসেছে, যে আমাকে শোকগ্রস্ত করেছে,
আমি তাকে শোকগ্রস্ত করব না যে আমাকে হারানোর যন্ত্রণা দিয়েছে। অথবা এটা একটা ব্যাপার। আর একটা কবর রচনা, বুকে কবর রচনা করা বলতে বোঝায় বুকে আমাদের অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের পথে যারা বাধা দিয়েছে, সেই স্বপ্নগুলো বুকের স্বপ্ন যে বুকের মধ্যেই দাফন করে দিয়েছে। আমার জীবন যে শোকের যন্ত্রণায়, এই ব্যর্থতার যন্ত্রণায় ভরে দিয়েছে, আমি কি করব? আমি তার বুক ভরি, আমি তার স্বপ্নগুলো বাস্তবায়ন যাতে সে করতে পারে সেজন্য আমি সেটা ভরে দিব, তার বুক পরিপূর্ণ করে দিব, স্বপ্নের বাস্তবতা দান করে রঙিন জীবনে তার বুকটা ভরে দিব। কেমন করে ভরে দিব? কেমন করে ভরে দিব বলো? রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুলমালন চৌধুরী, রঙিন ফুলের ভালোবাসাপূর্ণ সুন্দর ফুলের বাগান যেমন ফুলে ফুলে সজ্জিত হয়ে থাকে, তেমনি তার প্রত্যেকটি স্বপ্ন সম্ভাবনা বাস্তবায়িত যাতে সে করে তার জীবনটাকে সুন্দর করতে পারে। তার জীবন যেন, তার বুকখানা যেন ফুলের বাগানের মতো ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যায়। ফুলমালঞ্চ শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান। ফুলের বাগানের সে রঙিন ফুলের সৌন্দর্যে ফুলের বাগান যেমন পরিপূর্ণ হয়ে থাকে, তেমনি স্বপ্নের বাস্তবতা, সুখী জীবনের বাস্তবতায় তার জীবন যেন সুন্দর হয়ে থাকে। যদিও সে আমাকে শোকের যন্ত্রণা দিয়েছে, কবর বেঁধেছে, অথবা আমার স্বপ্নগুলো সে ব্যর্থতায় পরিণত করে বুকের স্বপ্ন বুকের ভিতরেই দাফন করে দিয়েছে, তার জীবনের সমস্ত স্বপ্ন বাস্তব রূপ যাতে নিতে পারে। রঙিন একটা ফুলের বাগানে রঙিন ফুলগুলো যেরকম প্রস্ফুটিত হয়ে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি তার সমস্ত স্বপ্ন বাস্তবে রূপ নিয়ে ফুলের মতো করে তার জীবন যেন ফুলের বাগানের মতো সুন্দর একটা জীবনে পরিণত করে। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, যে মুখখানা দিয়ে সে নিঠুরিয়া, নিঠুরিয়া শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর, নিষ্ঠুর। বাণী শব্দের অর্থ কথা। যে মুখখানা দিয়ে সে নিষ্ঠুর কথা বলেছে, যে মুখ দিয়ে সে নিষ্ঠুর কথা বলছে, সেই মুখের অবস্থা আমি কি করব? আমি লয়ে করে তারই মুখখানি, করে শব্দের অর্থ হলো হাতে, আমি তার মুখখানি কি করব? হাতে নিব। এরকম হাতে রাখবো, মুখখানি রেখে কি করব? কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। ঠাই শব্দের অর্থ স্থান অথবা ঠিকানা, ঠিকানা। আমি কত স্থান বা ঠিকানা থেকে কত কি যে আনি, কত সৌন্দর্যপূর্ণ জিনিস যে নিয়ে এসে তার মুখটা আমি অনবরত সাজিয়ে দেব। আমি ওই মুখের কোনো ক্ষতি করব না। যে মুখখানা দিয়ে সে আমাকে হিংসাত্মক কথা বলেছে, নিষ্ঠুর তীরে বিষাক্ত তীর মারার মতো নিষ্ঠুর কথা বলেছে, সেই মুখখানা আমি কি করব? অনেক জায়গা থেকে অনেক সৌন্দর্যপূর্ণ জিনিস এনে মুখখানাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই মুখের কোনো ক্ষতি আমি করব না। আপনও করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। আবার সেই বৈষ্ণব প্রভাবিত লাইনটা, আপন করে আমি তাকে আপন করে করতে কেঁদে বেড়াবো যে আমাকে ছেড়ে পর করে চলে গিয়েছে। তাহলে আমরা বুঝলাম সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপটে কবি আসলে হিংসা বিদ্বেষ দ্বারা আক্রান্ত। তো এখানে দানগুলোকে, তোমার সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হলে প্রথমে কি করতে হবে? দানগুলোকে আলাদা করতে হবে। তো দানগুলো আমরা কি পেলাম? যে আমার ঘর ভাঙিয়াছে, যে আমার কুল ভাঙিয়াছে, যে মোরে করিল পথের বিরাগী, তাই না? যে ঘুম যে হরেছে মোর, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, মোর বুকে যে বা কবর বেঁধেছে। এই টোটাল হলো দান। আর প্রতিদানগুলো তাহলে কি হবে? আমি বাঁধি তার ঘর, আমি বাঁধি তার কুল, তারপর দীঘল রজনী তার তরে জাগি, তারপর হবে হচ্ছে ওই যে তার বুকখানি আমি ভরে বা ফুলে ফুলে রঙিন ফুলের ভালোবাসাপূর্ণ বাগান যেমন পরিপূর্ণ হয়ে থাকে, তেমনি তার স্বপ্ন বাস্তব রূপ দিয়ে আমি সেটা ভরে দিব। তারপর আমি লয়ে করে তারই মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। এই যে প্রতিদানগুলো, অর্থাৎ দান যাই হোক না কেন, আমরা দেখলাম প্রত্যেকটা দানই নেগেটিভ। তার পরিবর্তে যে প্রতিদানগুলো দেওয়া হচ্ছে সেটা সব হচ্ছে কি ইতিবাচক। শুধু ইতিবাচক না, দেখো এখানে দুটো স্তর। প্রথম হচ্ছে যে কবির ক্ষতি করেছে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন, এই একটা স্তর। এখানেই তিনি ক্ষান্ত হননি, তিনি কি করেছেন?
তার উপকার করার মাধ্যমে তিনি প্রতিদান দিতে চেয়েছেন। তো উদ্দীপকের সাথে কবিতার কোথায় পার্থক্য থাকতে আমরা দেখি? দেখা যাবে যে একজন একজনের ক্ষতি করেছে, তে উদার হয়ে তাকে ক্ষমা করে দিয়েছে। তখন আমরা বলবো কবিতার সাথে কোন দিক থেকে মিল আছে? তখন আমরা বলবো ক্ষমা পরোপকারের দিক থেকে মিল আছে। তারপর বলা হবে একটি শান্তিপূর্ণ পৃথিবী এবং সুন্দর পরিপার্শ্ব নির্মাণের জন্য উদ্দীপকে যে আদর্শ প্রকাশ পেয়েছে তার থেকে কবিতায় আরও সুন্দর আদর্শ প্রকাশ পেয়েছে। তখন আমরা বলবো যে উদ্দীপকে যে আদর্শ প্রকাশ পেয়েছে সেখানে দেখা যায় যে দানের বিপরীতে, মানে অর্থাৎ নেতিবাচক দানের বিপরীতে তাকে ক্ষমা করা হয়েছে। কিন্তু কবিতায় শুধু ক্ষমা করেই কবি ক্ষান্ত হননি, তিনি তার উপকার করার মধ্য দিয়ে একটা সুন্দর পৃথিবী প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তখন আমরা দেখাবো দানগুলো কি, ফার্স্ট কি, সেকেন্ড কি, থার্ড কি, এরকম দেখাতে দেখাতে আসবো। আর একটা বিষয় তোমাদের বলে দিই, যে সমস্ত কবিতার আয়তন, দেখো এই টোটাল 3টে স্লাইডে 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 3 8 24টা লাইন নিয়ে যদি একটা কবিতা হয়, সেই কবিতা থেকে যদি গ ঘ তোমাকে আনসার করতে হয়, তাহলে একই কথা কিন্তু তোমাকে রিপিট করতে হবে। আর সৃজনশীল প্রশ্নের জন্য রিপিট বিষয়টা ভালো না। সেই জন্য আমি পরামর্শ দিব, যদি যে সমস্ত কবিতায় বেশি তথ্য আছে সেগুলো লেখার তোমার সুযোগ সৃষ্টি হয়, তাহলে যে সমস্ত কবিতায় তথ্য সংখ্যা কম, এখান থেকে উত্তর না দেওয়া তোমার ভালো হবে। কারণ এগুলো উত্তর 2 3 লাইন, তোমার আপাত দৃষ্টিতে মনে হবে তুমি উত্তরটা পারো, কিন্তু কয়েকটা লাইন লেখার পর তোমার মনে হবে যেন ওই একই কথা বারবার আসছে। এতে কি হয়, সৃজনশীল প্রশ্ন লেখার সমাপ্তির যে সুনির্দিষ্ট টাইম লিমিট আমরা বলে দিই যে একটা সৃজনশীল প্রশ্ন তুমি এত সময়ের মধ্যে শেষ করবা 7টা লিখতে হলে, সেই সময়ের মধ্যে কিন্তু তুমি উত্তর ডেলিভারি দিতে পারবা না। তো সেই ক্ষেত্রে যদি কোনো আর বিকল্প না থাকে যে তোমাকে প্রতিদান থেকে লিখতেই হবে, কিংবা তোমাকে পদ্মা কবিতা থেকে লিখতেই হবে, তখন প্রতিদান কবিতা থেকে আমি তোমাকে বলবো এই কবিতা কিন্তু বেশি পড়তে হবে তোমাকে। তুমি সিরিয়ালি লিখবা, প্রথমে দেখবা যে আমার ঘর ভেঙেছে, তারপর লিখবা পথের বিভাগী করেছে, এবার ধরে ধরে যদি তুমি লেখো তাহলে তোমার কাছে আবার ব্যাপক ইনফরমেশন আসবে। কিন্তু তুমি যদি স্কিপ করো যে শুধু পাঠ পরিচিতির মতো, যে আমাদেরকে আঘাত দিয়েছে তার জন্য তাকে আমরা ক্ষমা করে দিব, এরকম 2 3টা বাক্য তুমি বলো, তারপর দেখবা এই কবিতার মধ্যে তুমি আর কিছু খুঁজে পাচ্ছ না, তোমার সময় চলে যাবে, কিন্তু তুমি তথ্য ভিতর থেকে আনতে পারবে না, কারণ তুমি প্রথমে জিস্ট বলে ফেলেছো। আর যদি তুমি এই কবিতা থেকে লিখতে চাও, তাহলে তোমাকে লাইন বাই লাইন কোনটার পরে কোনটা, ধরো ঘর ভাঙার পরে কি, তারপর বিভাগী করা, বিভাগীর পর দীঘল রাত্রি জেগে থাকা, তারপর হচ্ছে কুল ভাঙা, তারপর হচ্ছে ধরো বুকে কবর রচনা করা, বিষাক্ত তীরের আঘাত দেওয়া, তারপর হলো যে মুখ দিয়ে সে নিঠুরিয়ে কথা বলেছে, এই সবগুলো যদি একটার পর একটা তোমার ধারাবাহিকভাবে মনে থাকে, তাহলে কিন্তু উত্তর আবার সহজই হবে এবং সুন্দর একটা স্ট্রাকচার পাবে উত্তরটা। অর্থাৎ প্রত্যাশিত যে আয়তন আমরা মনে করি, গয়ের আয়তন কতটুকু হওয়া উচিত, ঘয়ের আয়তন কতটুকু হওয়া উচিত, সেরকম একটা আয়তন কিন্তু তোমার উত্তরটা পাবে। তো চলো আমরা একটু পাঠ পরিচিতির দিকে যাই। প্রতিদান কবিতাটি কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে ভালো। এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে, এই ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দেওয়া আর পরার্থপরতা, এগুলোও ভালো তথ্য হিসেবে জীবনের প্রকৃতি সুখ ও জীবনের সার্থকতা নিয়ে তো সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ ও সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও এই হচ্ছে দান। আমি আবার একটু দরকার বোধে তোমাকে ভিন্ন কালি দিয়ে দেখাচ্ছি। এখানে কই দান, এই হচ্ছে দান। সমাজ সংসারের বিদ্যমান বিভেদ, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও। আর প্রতিদান কই, প্রতিদান হচ্ছে এই, আমি একটু এটা সবুজ কালি দিয়ে তোমাকে করে দিচ্ছি। কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। তাহলে এই ইয়েলো বা অরেঞ্জ কালার হচ্ছে তোমার দান, আর এই গ্রিন যেটা, এটা হচ্ছে প্রতিদান। ঠিক তো? তাহলে এইটা তুমি এইটুক লিখলে কি হবে, তুমি এই পাঠ পরিচিতি মুখস্থ করে চলে গেছো। এখন তো দান লিখেছ, যে এই সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও, এই শেষ তোমার। এবার কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় পরিবেশ সৃষ্টি। আর কি লিখবা ভাই তুমি, যদি তোমার কবিতার লাইন বাই লাইন জানা থাকে? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা আয়তন এত বড় যে তোমার লাইন বাই লাইন জানার দরকার নেই, তুমি মোটামুটি সাবজেক্টের সাথে রিলেটেড কথাবার্তা লিখলেই তোমার অনেক কিছু হয়ে যাবে। ধরো আমি কিংবদন্তির কথা বলছি, সাবজেক্টের সাথে রিলেটেড কথাবার্তা লিখলেই অনেক হয়ে যাবে। এরকম রয়েছে আমাদের বিদ্রোহী কবিতা। কিন্তু এই কবিতায় যেখানে আয়তন ছোট, 1 2 কথার মধ্যে টোটাল জিস্ট বানিয়ে ফেলা হয়েছে, সেখানে লাইন বাই লাইন বক্তব্য না লিখলে তোমার উত্তর সুন্দর হবে না।
কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীদের কেবল ক্ষমা করেই নয়, দেখো এই কেবল ক্ষমা করেই নয়, ক্ষমা করা কি খারাপ? না, ক্ষমা করা ভালো। তিনি এটা তো করেছেনই, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমেই পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। এটাই হচ্ছে মূল কথা, অর্থাৎ দানটাকে ক্ষমা করে তিনি উত্তম প্রতিদান দিতে চেয়েছেন, এই তো। তাহলে শিক্ষার্থীরা, এই কবিতাটা খুবই ছোট এবং বিষয়বস্তু একেবারে সহজ। অর্থাৎ সমাজ ও সংসারের বিদ্যমান যে অবস্থা, ওই কালের বিশ্বযুদ্ধ, পরপর দুটি বিশ্বযুদ্ধ, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো দ্বারা কবি আক্রান্ত হয়েছেন, এতে আহত হয়েছেন। তিনি চিন্তা করে দেখেছেন এইভাবে প্রতিহিংসা চলতে থাকলে প্রতিহিংসা পূর্ণ পৃথিবী কখনো শান্তিময় হতে পারে না। সুতরাং উনি কি করেছেন, যে এই প্রতিহিংসার পরিবর্তে অপরিমেয় ভালোবাসা, অগণন ভালোবাসার মধ্য দিয়েই পৃথিবী সুন্দর হতে হবে। তাই তিনি দান দেখিয়েছেন, নেগেটিভ বিষয়গুলো প্রথম দেখিয়েছেন এবং তার বিপরীতে যে উত্তম প্রতিদান কী হওয়া উচিত একটা প্রীতিময় পরিবেশ ও শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠার জন্য, সেটাই বর্ণনা করেছেন। আমার মনে হয় খুবই অল্প সময়ের মধ্যে এই কবিতার বিষয়বস্তু তোমরা আত্মস্থ করতে পারবা। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। কোনো বক্তব্য বা কোনো পরামর্শ থাকলে তুমি কমেন্ট বক্সে উল্লেখ করতে পারো, বা তোমার যদি আরও কোনো বিষয় ক্লিয়ার হওয়ার মতো থাকে তুমি উল্লেখ করতে পারো, নিশ্চয়ই আমরা তার উত্তর দিব। সবাই ভালো থাকো, সবার সুন্দর স্বাস্থ্য ও সুখী জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম।